শুধুমাত্র একটা জেলাতেই ৪৪,০০০ ভোটারের কোনো হদিশ নেই। পশ্চিম মেদিনীপুর জেলা, এই পশ্চিম মেদিনীপুর জেলাতেই ৪৪,০০০ ভোটার উধাও। ২৫,০০০ ভোট। খড়গপুর শহরে অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা ২৫,০০০, পশ্চিম মেদিনীপুরে ৪৪,০০০। সব মিলিয়ে কথা বলবো, প্রতিনিধি শোভনের কাছে যাব। শোভন, কি বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে? একেবারেই দেখো যেটা জেলা শাসক সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি যেটা জানালেন যে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এখনো পর্যন্ত ৪৪,০০০ যে ভোটার তাদের কিন্তু হদিশ পাওয়া যায়নি। অর্থাৎ এদেরকে নির্বাচন কমিশনের যে 4টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, শিফটেড ভোটার এবং ডেড ভোটার এবং ডুপ্লিকেট ভোটার এবং অ্যাবসেন্ট ভোটার, সেই অ্যাবসেন্ট ভোটারের তালিকায় কিন্তু এই সংখ্যা রয়েছে ৪৪,০০০, যার মধ্যে শুধুমাত্র খড়গপুর শহরেই রয়েছে ২৫,০০০, মেদিনীপুরে ৫,০০০ এবং বাকি ১৪,০০০ গোটা জেলা মিলিয়ে। অর্থাৎ এই ধরনের পরিসংখ্যান উঠে আসছে মেদিনীপুর জেলা থেকে, যেখানে কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে না প্রায় ৪৪,০০০ ভোটারের। কারণ দেখানো হচ্ছে যেটা, যে বিএলও অনেক সময় যেসব বাড়িতে গিয়েছে, যেসব ভোটারদের বাড়িতে গিয়েছে, সেই সব ভোটার বাড়িতে কিন্তু নেই এবং তাদের কোনো খোঁজ খবরও আশেপাশে বা প্রতিবেশীর কাছ থেকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেই সব ভোটারদেরকে কিন্তু অ্যাবসেন্টের তালিকায় রাখা হয়েছে, সেই সংখ্যা কিন্তু ৪৪,০০০। এবং তোমাকে জানিয়ে রাখবো আরো যে এই যে 4টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এই 4টি ক্যাটাগরি মিলিয়ে মোট কিন্তু ২,০৪,০০০ ভোটার এখন পর্যন্ত পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। ২,০৪,০০০ ভোটার নথিভুক্ত করা হয়েছে, যেখানে পরিবর্তন হয়েছে এবং ডেট ভোটার এবং হচ্ছে ডুপ্লিকেট ভোটার এবং অ্যাবসেন্ট ভোটার, এই সব মিলিয়ে কিন্তু প্রায় সংখ্যাটা হচ্ছে ২,০৪,০০০। এমনটাই কিন্তু জেলা শাসক জানিয়েছেন। যদিও এই নিয়ে কিন্তু রাখবে নাকি এর পরে ক্লারিফিকেশন বা ডিক্লারেশন দিলে পরে এই সংখ্যা বাড়বে, এটাই এখন দেখার। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। প্রায় ৪৪,০০০ লোক এই ক্যাটাগরিতে রয়েছে। টোটাল আমাদের এই 4টে ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত ২,০৪,০০০-এর উপরে লোক আছে। আনডিস্ট্রিবিউটেড ফর্ম তো এই 4টের মধ্যেই আসবে। এই 4টের মধ্যে যদি ওনারা মানে এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে। যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। যদি এই 3টেতে হচ্ছে না আর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, অ্যাবসেন্ট হিসাবে লেখাও। টাইম নিয়ে সুস্থভাবে যদি 2026-এর নির্বাচনের পরে 2029-এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এসআইআর ইমপ্লিমেন্টেশন করার জন্য 3 বছর সময় পেত, এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। আজকে মেদিনীপুরে হাজার হাজার ভোটার, খড়গপুর সহ বিস্তীর্ণ জায়গায় ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটাররা হদিশ হয়ে গেছে। তাই আমরা এসআইআর পদ্ধতি যত এগোবে, 11 তারিখের পরে স্ক্রুটিনি সহ যা পদ্ধতি আছে সেগুলো যত এগোবে, আমার বিশ্বাস যে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ বা 3 গুণে গিয়ে পৌঁছাবে। আবার এক বাংলাদেশির কীর্তি, ভারতীয় বাবার আবার বাংলাদেশি ছেলে হিঙ্গলগঞ্জে। হ্যাঁ, সুকুমার দাস, পিতার নাম বিমল দাস। এই বিমল দাসকে হচ্ছেন প্রতিবেশী, সেই প্রতিবেশীকে বাবা সাজিয়ে দিয়েছেন। হিঙ্গলগঞ্জে এরকমই ঘটনা। এসআইআর চালু হতেই বাংলাদেশের কীর্তি ফাঁস, মৃত, তাও আবার সেই প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভারতের ভোটার। কথা বলবো, সরাসরি চলে যাব, প্রতিনিধি অনুপমের কাছে যাব। অনুপম, কতদিন ধরে এই সুকুমার তিনি বাস করছেন এখানে এবং কতদিন আগে এই মৃত প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সব? দেখো এই যে সুকুমার দাস গত 8 থেকে 10 বছর আগে এই হিঙ্গলগঞ্জে এসছে বলে এলাকার মানুষের দাবি। কিন্তু তিনি যে এই বিমল দাস, মৃত বিমল দাসের ভোটার কার্ড, আধার কার্ড ব্যবহার করে তিনি যে ভোটার কার্ড, আধার কার্ড এবং ভারতীয় যত রকমের নথিপত্র বানিয়ে নিয়েছেন, সেটা কিন্তু এই বিমল দাসের পরিবার জানতো না। এবার এসআইআর শুরু হয়েছে, তাদের বাড়িতে বিমল দাসের যেসব তার 5 ছেলে 1 মেয়ে, তাদের বাড়িতে এসআইআর ফর্ম গেছে এবং সেই বিএলওর কাছে থেকেই কিন্তু তার বিমল দাসের
পরিবার জানতে পেরেছে যে এই সুকুমার দাস এই বিমল দাসের নাম ব্যবহার করে তার সে ভোটার লিস্টে নাম তুলেছে, এবং তারপরেই কিন্তু বিমল দাস এর যে ছেলের বা মেয়েরা তারা কিন্তু অভিযোগ জানিয়েছে ইলেকশন দপ্তরে যে যাতে সুকুমার কি অভিযোগ একবার দেখাবো। এবং এই অভিযুক্ত সুকুমার দাস নাকি এড়িয়ে গেছেন, বলতেই চাননি। না না, সুকুমার দাস কিছু না, ও আমাদের ভাই না। কিন্তু তুলে আমাদের ফ্যামিলিতেও আসবে, এটা একদম আসবে না যে আমাদের ইনকোয়ারি আসলে আমরা বলবো যে না না ও কেটে দেন। বাবার নাম বিমল দাস। হ্যাঁ, বিমল দাস তো আমার বাবার নাম। যে বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, 2002 সালের লিস্টেও আপনাদের নাম নেই। নাম আছে। হ্যাঁ, 3 সালে নাম আছে। বাংলাদেশের কোথায় বাড়ি? বাংলাদেশের কোথায় বাড়ি ছিল? এই দেশেই বাড়ি। আদিবাসীদের এসআইআর না করতে উস্কানি। বাঁকুড়া এবং ওড়িশা থেকে 2 জন পান্ডাকে গ্রেফতার করলো পুলিশ। আদিবাসীদের এরকম উস্কানি দেওয়া হচ্ছে অভিযোগ। বাঁকুড়া পুরুলিয়ায় আদিবাসীদের উস্কানি, এসআইআর ফর্ম ফিল আপ করেননি আদিবাসীদের একাংশ। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, কি অভিযোগ এবং এই 2 জন কারা? দেখো, ভবেন্দ্র মারান্ডি তিনি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা এবং অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে সন্তোষ মান্ডিকে, যেখানে তার বাড়ি হচ্ছে বাড়িকুলের এলাকায়। এই যে দুজন কিন্তু এই যে চক্র, যেখানে আদিবাসীদেরকে ভুল বোঝানো হচ্ছে যে এসআইআর ফর্ম তাদেরকে ফিল আপ করতে হবে না, কারণ তারা কিন্তু এই এসআইআর এর ঊর্ধ্বে তারা মাঝি সরকার, সেই অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের তারা অন্তর্গত। সেক্ষেত্রে তাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ করা দরকার, তারা ভারতের নাগরিক নয়। অন্যদিকে ময়ূরভঞ্জ জেলায় যেখানে তাদেরকে বলা হচ্ছে, যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে ভূপেন্দ্র মারান্ডিকে, সেখানে 3000 টাকা জমা নেওয়া হয়েছে, তাদের এসআইআর ফর্ম ফিল আপ করার দরকার নেই। অন্যদিকে তাকে ভোটার কার্ড, আধার কার্ড জমা নেওয়া হয়েছে এবং তারাও ভুল বুঝেছেন, কেননা আদিবাসী অন্যান্য সংগঠন তারা কিন্তু পথে নেমে গেছে ইতিমধ্যেই যে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে, কেননা ভারতের স্বাধীনতার পর থেকে ভারতের যে সংবিধান, সেই সংবিধানের খাতিরে কিন্তু বাংলাদেশের যে আন্দোলন, সেই জল জমি জঙ্গলের অধিকার পেতে হলে তাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু অন্যদিকে কিছু লোক এই এসআইআর ফর্ম না ফিল আপ করে কিছু টাকা হাতিয়ে নেওয়া বেনিয়মে একটা চক্র চলছে। এবং বাঁকুড়া থানার পুলিশ, বাঁকুড়া জেলা পুলিশ যখন এই গ্রামে যায় তখন কিন্তু বুঝতে পারে যে কোনো একটা চক্র রয়েছে। পরবর্তীকালে উড়িষ্যা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই যে ময়ূরভঞ্জ জেলা, সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে ভূপেন্দ্র মারান্ডিকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এখানেও এই নিয়েও চক্র চালু হয়ে গেছে টাকা কামাবার। প্রতারণা করে মানুষকে, আমাদের আদিবাসীদের মানে সরল সাদা আদিবাসী, তাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে এটাকে ভুল বুঝিয়েছে এবং ভুল বুঝিয়ে চক্রান্ত করে আদিবাসীদের মানে ন্যায্য অধিকার থেকে যে তাড়ানোর একটা অপপ্রচেষ্টা। স্যার, যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। সরকার নথি যদি আমরা সিলিন্ডার করে দিই, মানে শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো না।